আফ্রিকা মহাদেশে অবস্থিত ছোট্ট একটি দেশ যার নাম উগান্ডা। অত্যন্ত গরিব এই দেশের বেশিরভাগ মানুষই কোনো না কোনো উপজাতিদের মধ্যে বিলং করে। কিন্তু এই গরিব দেশের মধ্যেই রয়েছে এক সুপার লাক্সারি প্যালেস যাকে লুবিরি প্যালেসও বলা হয়। আর এই প্যালেসেই থাকতো তাদের প্রেসিডেন্ট ইদি আমিন। উগান্ডার এই প্রেসিডেন্ট এতটাই ভয়ঙ্কর ছিল যে তার 8 বছরের শাসনকালে প্রায় 3 লাখেরও বেশি মানুষকে সে হত্যা করে। তার এই লুবিরি প্যালেসে এমন একটা ঘর ছিল যার মধ্যে ইদি আমিন তার সমস্ত শত্রুদেরকে ভয়ঙ্কর ভাবে টর্চার করে। এমনকি এই ঘরের মধ্যেই সে তার গর্ভবতী স্ত্রীর হাত পা কেটে দেয়। দেন সে তার হাতের জায়গায় পা আর পায়ের জায়গায় হাত সেলাই করে বসিয়ে দেয়। অনেক সময় সে মানুষদেরকে মারার পর তার মৃতদেহের সাথে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলে। আর কিছু মানুষ তো ইদি আমিনকে ডাইনির ছেলে বলেও মানে। বাট আপনি যেন অবাক হবেন যে এত ভয়ঙ্কর আর নিষ্ঠুর হওয়া সত্ত্বেও উগান্ডার মানুষরা তাকে বহু বছর ধরে প্রেসিডেন্টের পদেই বসিয়ে দিচ্ছে। আর শুধু তাই নয়, উগান্ডার মানুষরা তো তাকে এতটাই ভালোবাসত যে তার জন্য নিজেদের জীবন দিতেও রাজি ছিল। কিন্তু প্রশ্নটা হলো, এতগুলো মানুষের জীবন নেওয়ার পরেও তাকে উগান্ডার মানুষরা এত ভালো কেন বাসে? আর একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ছেলেটা কিভাবে দেশের সবচেয়ে পাওয়ারফুল পার্সন হয়ে ওঠে? সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাচার অফ উগান্ডা নামে পরিচিত ইদি আমিনের ভয়ঙ্কর স্টোরি। 1924 সাল থেকে 1925 সালের মাঝামাঝি সময়ে উগান্ডার একটি ছোট্ট গ্রামে ইদি আমিনের জন্ম। তার বাবার নাম ছিল আমিন দাদা আর মায়ের নাম ছিল আয়েশা চুমারু। আর এরা দুজনেই কাকাওয়া উপজাতির মানুষ ছিল। এই কাকাওয়া উপজাতির মানুষরা নেচারের সাথে খুবই কানেক্টেড ছিল এবং এদের কিছু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে মানুষ কিংবা পশু পাখিদের রক্ত পান করার রিচুয়ালস ছিল। ছোটবেলা থেকে ইদি আমিন এই পরিবেশেই মানুষ হয়, তাই তার কাছে মানুষদের মেরে ফেলে তাদের রক্ত পান করাটা অস্বাভাবিক কিছুই ছিল না। ছোটবেলাতেই তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর সে তার মায়ের সাথে উগান্ডার বম্বো শহরে চলে আসে। তার মা একজন ট্র্যাডিশনাল হার্বালিস্ট ছিলেন এবং তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার ছেলেকে বেশি দূর অব্দি পড়াশোনাও করাতে পারেন, যার ফলে ইদি আমিনকে 4th ক্লাসে নিজের পড়াশোনা ছেড়ে দিতে হয় এবং সংসার চালানোর জন্য সে নানা রকম কাজ করতে থাকে। ধীরে ধীরে সে এরকম ভাবেই বড় হয়ে উঠতে থাকে এবং যখন তার বয়স 20 থেকে 21 বছরে পৌঁছয় তখন সে ব্রিটিশ সেনাবাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে কাজ করতে শুরু করে। ইদি আমিনের চেহারা পুরো দানবের মতনই ছিল। তার হাইট ছিল প্রায় 6 ফুট 4 ইঞ্চি এবং তার স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা খুবই স্ট্রং ছিল। খুব সহজেই ব্রিটিশ আর্মিদের চোখ ইদি আমিনের উপর পড়ে যায় এবং তারা ইদিকে মিলিটারি ট্রেনিং থেকে শুরু করে বক্সিং, সুইমিং, এমনকি রাগবি খেলারও ট্রেনিং। ব্রিটিশদের মাথায় তখন একটাই প্ল্যান ঘুরছিল যে তারা ইদিকে এমন একজন সৈনিক বানাবে যে তাদের সব আদেশকে পালন করবে, এবং ঠিক হলেও সেটা। ধীরে ধীরে ইদি ব্রিটিশদের প্রতি এতটাই লয়াল হতে শুরু করে যে তাদের কথায় নিজেদের মানুষদেরকে সে হত্যা করতে শুরু করে। ইদি আমিন তখন ব্রিটিশদের বলা সব কথাকেই নিঃশব্দে পালন করত। তাই 1952 সাল থেকে 1960 সাল পর্যন্ত চলা মাও মাও বিদ্রোহে সে ব্রিটিশদের পক্ষ থেকে কেনিয়া আর সোমালিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। ইদির মন তখন এতটাই নিষ্ঠুর হয়ে উঠেছিল যে বিদ্রোহীদের অনেককেই সে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দেয় এবং অনেক বিদ্রোহীদেরকে তো সে এমন ভাবে মেরে ফেলে যে তাদের দেখে অন্যেরাও আতঙ্কিত হয়ে পড়ে। নিজেদেরই মানুষদের বিরুদ্ধে করা এরকম অত্যাচারকে দেখে ব্রিটিশ আর্মিরা ইদি আমিনের মিলিটারি র্যাঙ্ক বাড়াতে থাকে। আর 1962 সালের মধ্যে ইদি আমিন ব্রিটিশ সেনাবাহিনীদের 2nd হাই র্যাঙ্ক অফিসার হয়ে ওঠে। আর ঠিক এই সময়তেই তার পরিচয় হয় মিল্টন ওবোটের সাথে। মিল্টন ওবোটেও একজন ব্রিটিশ মিলিটারির হাই র্যাঙ্ক অফিসার ছিলেন। আর ধীরে ধীরে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে ব্রিটিশ সেনাবাহিনীদের চোখের আড়ালে তারা সোনা আর হাতির দাঁতের স্মাগলিং করতে থাকে। এই সময় তারা দুজনেই তাদের পাওয়ারের মিসইউজ করা শুরু করে দেয়। আর যেই তাদের বিরুদ্ধে মুখ খুলতো তারা তাকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিত। কিন্তু তখন অব্দি স্মাগলিং আর মার্ডারের কোনো খবরই ব্রিটিশদের কাছে পৌঁছয় না। বাট অবশেষে যখন পৌঁছয় তখন অলরেডি অনেক দেরি হয়ে যায়, কারণ উগান্ডা তখন স্বাধীনতার একেবারে দোরগোড়ায় এসে পৌঁছয়। আর ব্রিটিশরা তখন উগান্ডাকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর সেই সময় উগান্ডাকে কন্ট্রোল করার জন্য ইদি আর ওবোটের মতন কোনো সক্ষম নেতাও ছিল। অবশেষে 1962 সালের 9ই অক্টোবর ব্রিটিশদের কাছ থেকে উগান্ডা স্বাধীনতা লাভ করে। সেই সময় মিল্টন ওবোটেকেই উগান্ডার প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হয় আর ইদি আমিনকে কমান্ডার ইন চিফ বানানো হয়। মানে সরকারি নিয়ম অনুযায়ী এবার থেকে ইদি আমিনকে ওবোটের আন্ডারেই কাজ করতে হয়। কিন্তু ইদি আমিন এটাতে একদমই খুশি ছিল, বিকজ তারা দুজনেই আগে ব্রিটিশ সরকারের আন্ডারে কাজ করত আর তাদের দুজনের পাওয়ারই তখন প্রায় সেমই ছিল। কিন্তু ওবোটেকে যখন উগান্ডার প্রেসিডেন্ট করা হয় তখন পদ আর ক্ষমতার লোভের কারণে এদের দুজনের সম্পর্কের মধ্যে ফাটল ধরা শুরু করে দেয়। ধীরে ধীরে এদের দুজনের দূরত্ব এতটাই বাড়তে থাকে যে ইদি আমিন সিক্রেটলি ওবোটের বিরুদ্ধে একটি আলাদা সেনাবাহিনী তৈরি করে ফেলে। এই সেনাবাহিনীর প্রতিটি মানুষ ইদি আমিনের প্রতি এতটাই লয়াল ছিল যে তার এক কথাতে প্রেসিডেন্টকে মারতেও রাজি ছিল। বাট ইদি আমিনের এই পুরো প্ল্যানের খবর যখন ওবোটের কাছে গিয়ে পৌঁছয় তখন ইদি আমিনকে সে কমান্ডার ইন চিফের পদ থেকে সরিয়ে কমান্ডার অফ আর্মি পদে নামিয়ে দেয়। এর ফলে দেশের আর্মিদের ওপর থেকে ইদি আমিনের কন্ট্রোল পুরোপুরি ভেঙে যায়। ইদি এই ব্যাপারটার কারণে এতটাই রেগে যায় যে প্রেসিডেন্ট হওয়ার জন্য সে গোপনে প্ল্যানিং শুরু করে।
কিন্তু ইদি তখন ভালো মতনই জানতো যে ওবোটেকে মেরে ফেলাটা কোনো সলিউশন নয়, তাই সে পুরোপুরি একটি অন্য রাস্তা প্রয়োগ করতে থাকে। সে তার পাওয়ারকে আরো স্ট্রং করার জন্য নিয়মিত সাধারণ মানুষদের মধ্যে যেতে থাকে। সে তাদের সাথে নাচ গান করতো এবং তাদের সব প্রবলেমের কথাও শুনতো, যেটা তাদের প্রেসিডেন্ট তাদের সাথে কোনো দিনই করতো না। যার ফলে মানুষ ধীরে ধীরে ইদি আমিনের প্রতি লয়াল হতে থাকে। ইদি দীর্ঘদিন ধরে একই জিনিস কন্টিনিউ রিপিট করতে থাকে এবং অবশেষে সেই দিনটাও চলে আসে যার জন্য ইদি এত দিন ধরে অপেক্ষা করেছে। 1971 সালের 25শে জানুয়ারির দিন কমনওয়েলথ হেডস এর মিটিং এর জন্য মিল্টন ওবোটে সিঙ্গাপুরে যান। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ইদি আমিন নিজেকে উগান্ডার প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেন। যেহেতু দেশের মানুষদের প্রতি তার উদার মনোভাবের চিহ্ন অনেক আগে থেকেই পরিষ্কার ছিল, তাই কোনো রকমের ঝামেলা ছাড়াই সবাই মিলে ওবোটের জায়গায় ইদি আমিনকেই উগান্ডার প্রেসিডেন্ট বানিয়ে দেয়। বাট তারা হয়তো কেউই জানতো না যে তাদের এই প্রিয় প্রেসিডেন্টই একদিন উগান্ডার ফিউচারকে অন্ধকার রাস্তায় নিয়ে গিয়ে ইদি আমিন প্রেসিডেন্ট হওয়ার পরে সবার প্রথমে মিল্টন ওবোটেকে ইউগান্ডায় প্রবেশ করা নিষিদ্ধ করে। এরপর সারা দেশ জুড়ে সে ঘোষণাও করে দেয় যে যদি কোনো দেশবাসী ওবোটের সাথে যোগাযোগ রাখে বা তাকে সাহায্য করার চেষ্টা করে তাহলে তাকে সেই মুহূর্তেই হত্যা করা হবে। ইদি আমিন যে কাকাও উপজাতিদের মধ্যে বড় হয়ে উঠেছিল, সেই উপজাতিদের মধ্যে স্বপ্ন দেখাটাকেও একটা রিচুয়ালস এর মধ্যে এরা সবাই এটা মানতেন যে তাদের পূর্বপুরুষরা স্বপ্নের মাধ্যমে তাদের কাছে মেসেজ পাঠাচ্ছে, আর সেই মেসেজকে পূরণ করাটা তাদের কর্তব্য। 1972 সালে ঠিক এরকমই একটা ঘটনা ঘটে যখন ইদি আমিন দাবি করে যে স্বপ্নে আল্লাহ তাকে আদেশ দিয়েছে যে সমস্ত এশিয়ানদের যেন উগান্ডা থেকে বার করে দেওয়া। সেই সময় উগান্ডাতে যত এশিয়ানরা বসবাস করতেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয় ব্যবসায়ী, আর এই ব্যবসায়ীরাই উগান্ডার প্রায় 60% জিডিপি কন্ট্রিবিউট করত। আর ঠিক এই কারণের জন্য ইদি আমিন ভয় পেত যে ভবিষ্যতে হয়তো এশিয়ানরাই পুরো উগান্ডাতে কন্ট্রোল করবে এবং তার মতে উগান্ডার সমস্ত সুযোগ সুবিধে শুধুমাত্র এই দেশের মানুষদেরই পাওয়া উচিত। তাই ইদি আমিনের আর্মিরা ধীরে ধীরে এশিয়ানদের বাড়িঘর থেকে শুরু করে তাদের ব্যবসা সম্পত্তি সবকিছুকে দখল করত। যেসব এশিয়ানরা দেশ ছেড়ে যেতে পারেনি তাদের ইদি আমিনের কনস্ট্রাকশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, আর যারা দেশ ছেড়ে যেতে চায়নি তাদেরকে টুকরো টুকরো করে কেটে হত্যা করা হয়। আবার অনেককে তো জীবন্ত অবস্থাতে কুমিরের সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ইতিহাসে এমনও বলা হয় যে সেই সময় 4000-এরও বেশি মানুষকে কুমিরের ঝাঁকের সামনে ছুঁড়ে ফেলা হয়েছে। এই হত্যাকাণ্ডে এশিয়ান থেকে শুরু করে উগান্ডার উপজাতিরাও কেউই রেহাই পায়নি। এমনকি লুবরি প্যালেসের ভেতরে 5টা এমন টর্চার চেম্বার তৈরি করা হয়েছিল যে চেম্বারগুলোতে বাইরের থেকে আলো বা বাতাস কোনোটাই প্রবেশ করতে পারত না। আর এই চেম্বারের দরজাগুলোতে ইলেকট্রিক ফেন্স লাগানো থাকতো যাতে কেউ দরজায় হাত দিলে সঙ্গে সঙ্গে মারা যায়। অনেক সময় চেম্বারগুলোর ভেতর জল ঢেলে দিয়ে তার মধ্যে কারেন্ট প্রবাহিত করা হতো, যার ফলে ভেতরে থাকা সব মানুষরাই নির্মমভাবে মারা যেত। তারপর তাদের মৃতদেহগুলোকে কুমিরের সামনে খাদ্য হিসেবে দেওয়া হতো। কিছু ক্ষেত্রে এমনও দাবি করা হয় যে টর্চার চেম্বারের মধ্যে প্রায় 5 লাখেরও বেশি মানুষ নিজেদের প্রাণ হারায়। আর ইদি আমিন যখন নিজের হাতে কাউকে হত্যা করতো তখন তার মৃতদেহকে সে তার বেডরুমে নিয়ে যেত। এরপর সে ঘন্টার পর ঘন্টা ধরে সেই মৃতদেহদের সাথে কথা বলতো এবং তাদের পাশেই শুয়ে পড়তো। এই লুবরি প্যালেসে এমন আরেকটা ঘর ছিল যেখানে ইদি আমিন ছাড়া অন্য কেউ প্রবেশও করতে পারত না। বাট একদিন তার পঞ্চম স্ত্রী সবার চোখের আড়ালে সেই ঘরে ঢুকে পড়ে এবং ঘরে ঢুকেই সে এমন দৃশ্য দেখতে পায় যেটা সে স্বপ্ন গণ্য। ঘরের ভেতরে থাকা দুটো ফ্রিজের মধ্যে সে মানুষের কাটা মাথা দেখতে পায়। শুধু তাই নয়, এই পুরো ঘরে ছড়িয়ে ছিল অসংখ্য মানুষের মৃতদেহ, যাদের মধ্যে কারোর ঠোঁট, কারোর মাথা, এমনকি কারোর যৌনাঙ্গ অব্দি ছিল। ইদি আমিন এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও সে সকল মানুষদের সামনে নিজেকে ম্যান অফ দ্য পিপল হিসেবে তুলে ধরত। কিন্তু তার এই ফেক মূর্তিটা ধীরে ধীরে সবার সামনে উঠে আসতে থাকে। মানুষরা তার আসল চেহারাটাকে দেখতে শুরু করে। এমনকি এক ইন্টারভিউতে ইদি আমিন এমনও বলে যে মানুষের মাংস নাকি চিতাবাঘের মাংসের চেয়ে বেশি নোনতা। তার এই পাগলামিকে দেখে তার ডক্টর তাকে বলে যে সে হাইপোমেনিয়া, সিজোফেনিয়া এন্ড সিফিলিসের মতন মানসিক রোগে আক্রান্ত। বাট ইদি আমিন এগুলোকে বিশ্বাসই করতো না। কিন্তু সময়ের সাথে সাথে এই 3টে রোগের কারণে তার মানসিক ভারসাম্য খারাপ হতে থাকে। আর অন্যদিকে উগান্ডার ইকোনমি দ্রুত নিচে পড়তে থাকে। সেই সময় ইদি তার ক্ষমতাকে ধরে রাখার জন্য আফ্রিকার আরেকটি দেশ তানজানিয়ার ওপর অ্যাটাক করে ফেলে। বাট সেই যুদ্ধে ইদি আমিন পুরোপুরি পরাজিত হয় এবং শেষমেশ তাকে নিজের দেশ ছেড়ে পালাতে হয়। উগান্ডা থেকে পালিয়ে সে প্রথমে লিবিয়াতে আশ্রয় নেয়, তারপর সেখান থেকে ডিরেক্টলি সৌদি আরবে চলে যায়। ইদি আমিন অলওয়েজ চাইতেন যে তার মৃত্যুর সময় সে যেন উগান্ডাতেই থাকে। বাট 2003 সালের 16 আগস্টে অর্গান ফেলিয়ারের কারণে সৌদি আরবেই তার মৃত্যু। সৌদির গভর্নমেন্ট তার ডেড বডিকে উগান্ডাতে পাঠানোর ব্যবস্থা করে, বাট তখনকার প্রেসিডেন্ট ইউরি মুসেভিনি সেটাতে না করে দেন। সে কারণের জন্য ইদি আমিনের ডেড বডিকে সৌদি আরবের একটা নর্মাল কবরে শোয়ানো। আজও অব্দি উগান্ডার মানুষরা এই স্বৈরাচারী শাসকের কথা ভুলতে পারেনি, বিকজ তাদের পূর্বপুরুষদের মৃত্যু তাদেরকে এ কথা কোনোদিনও ভুলতেই দেয়। সো গাইস, এটাই ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ানক ডিক্টেটর ইদি আমিনের স্টোরি। এন্ড তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হেলদি, স্টে হ্যাপি।